আজকের পাঠ ধারকত্ব ও ধারক, ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর এর প্রথম পর্ব। কোনো একটা পরিবাহীকে কিছু পরিমাণ আধান দিলে তার বিভব বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের পরিবাহীতে একই পরিমাণ আধান দিলেও বিভব সমপরিমাণ বৃদ্ধি পায় না। তার কারণ কোন পরিবাহীতে কতটা বিভব বৃদ্ধি পাবে সেটা শুধুমাত্র আধানের পরিমাণের ওপর নির্ভর করে না। কোন পরিবাহীর বিভব কতটা বৃদ্ধি পাবে সেটা আধানের পরিমাণ ছাড়াও পরিবাহীর আকৃতির ওপর নির্ভর করে, তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে, এছাড়াও অন্যান্য পরিবাহী বস্তুর উপস্থিতির ওপরও নির্ভর করে। যাই হোক, আমরা চলে আসছি গাণিতিক এক্সপ্রেশনে। যদি আমরা কিউ পরিমাণ আধান কোনো পরিবাহীতে দিই, তার বিভব যদি ভি পরিমাণ বৃদ্ধি পায়, আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু ভি। তাহলে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে সি এখানে একটা কনস্ট্যান্ট, একে বলা হচ্ছে পরিবাহীর ধারকত্ব। তাহলে সি সমান কিউ ডিভাইড বাই ভি। যদি ভি এর মান 1 হয় তাহলে সি সমান কিউ। তাহলে ধারকত্বের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকেই পরিবাহীর ধারকত্ব বলবো। ধারকত্ব একটা স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে এর একক স্ট্যাট ফ্যারাড। কাকে বলবো এক স্ট্যাট ফ্যারাড? কোনো পরিবাহীকে 1 ইএসইউ আধান দিলে যদি ওই পরিবাহীর বিভব 1 ইএসইউ বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্ব হবে 1 স্ট্যাট ফ্যারাড। একে স্ট্যাট ফ্যারাড এইভাবেও লেখা হয়। এসআই পদ্ধতিতে এর একক হলো ফ্যারাড। কোনো পরিবাহীকে 1 কুলম আধান দিলে যদি ওই পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। যেহেতু ফ্যারাড একটি বড় ইউনিট, তাই আমরা ব্যবহারিক ক্ষেত্রে মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড এগুলো ব্যবহার করি। 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল 10⁻⁻6 ফ্যারাড। 1 পিকোফ্যারাড ইকুয়াল 10⁻⁻12 ফ্যারাড। সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক কী হবে? 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম ডিভাইড বাই 1 ভোল্ট। 1 কুলম ইকুয়াল 3 × 10⁹ ইএসইউ আধান, আর 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ বিভব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব। চলে আসছি ধারকত্বের মাত্রায়। আমরা জানি ধারকত্ব সি সমান কিউ বাই ভি। আবার ভি মানে জানি আমরা ডব্লিউ ডিভাইড বাই কিউ, কারণ আমরা জানি কার্য সমান বিভব ইন্টু আধান। তাহলে ইকুয়াল টু হবে কিউ স্কোয়ার ডিভাইড বাই ডব্লিউ। তাহলে ধারকত্বের মাত্রা, কিউ এর মাত্রা হচ্ছে আই ইন্টু টি অ্যান্ড দেন আই স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিভাইড বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 অ্যান্ড ফাইনালি m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার 4 i স্কোয়ার। এটা হলো একটা ধারকত্বের মাত্রা। ধারকত্ব সবসময় একটা ধনাত্মক রাশি হয়। তাহলে আগেই বললাম, কোনো পরিবাহীকে কিউ পরিমাণ আধান দিলে যদি ওর বিভব ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি ধারকত্ব সি সমান কিউ ডিভাইড বাই ভি। তাহলে সি প্রপোর্শনাল টু 1/ভি যখন আধানটা স্থির থাকবে। অর্থাৎ বিভব যদি বৃদ্ধি পায় একই পরিমাণ আধানের জন্য, ধারকত্ব কিন্তু কমে যাবে। আর বিভব যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। কোনো পরিবাহীর ধারকত্ব 3টে জিনিসের ওপর নির্ভর করে। 1 নম্বর, পরিবাহীর ক্ষেত্রফল এবং আকৃতি। কোনো পরিবাহীর ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে
সেই পরিবাহীর বিভব তত কমবে, ধারকত্ব কিন্তু বাড়বে। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তার ধারকত্ব বাড়বে। দ্বিতীয় নম্বর, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। কোনো পরিবাহীর চারপাশে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় তাহলে ধারকত্ব বেড়ে যাবে এবং পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। যার ধারকত্ব আমরা নির্ণয় করছি সেটাও তো একটা পরিবাহী। সেই পরিবাহীর কাছে অন্য কোনো পরিবাহী পদার্থকে নিয়ে এলে ওই পরীক্ষাধীন পদার্থের ধারকত্ব বৃদ্ধি পায়। আবার যে পরিবাহীটাকে আমরা নিয়ে এসেছি সেটি যদি ভূসংলগ্ন হয় তাহলে ধারকত্ব অনেক বেশি বৃদ্ধি হয়, পরীক্ষাধীন পদার্থের ধারকত্ব বৃদ্ধি পাবে। চলে আসছি পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয়। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি একটা গোলককে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, যদি বহিস্থ কোনো বিন্দুতে আমরা তার জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে যাই, আমরা ধরে নিই তার সমস্ত আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে সিমেট্রিকতার জন্য। এবার গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা আগের অধ্যায়ে দেখেছি, তাহলে ওই গোলকের বিভব হবে 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। ধারকত্ব সি সমান কিউ ডিভাইড বাই ভি। ভি এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাই 4πε0 ইন্টু আর। তোমরা অলরেডি জানো 1/4πε0 মানে হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে আমরা বলতে পারি ধারকত্ব সি সমান আর ডিভাইড বাই 9 × 10⁹ ফ্যারাড। এখানে আরটি অবশ্যই মিটার এককে হবে, মানে এসআই ইউনিটে। যদি আমরা সিজিএস ইউনিটে যাই, আমরা সিজিএস ইউনিটে ভি সমান একটা গোলকের ক্ষেত্রে জানি কিউ ডিভাইড বাই আর। তাহলে সি সমান কত? কিউ বাই ভি। যদি আমরা কিউ বাই আরটা বসিয়ে দিই, সি ইকুয়াল টু আর, তাহলে কোনো গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ধারকত্বের মান আর গোলকের ব্যাসার্ধ এদের সাংখ্যগত মান কিন্তু সমান। তাই এটা অনেক সময় আমরা সিজিএস পদ্ধতিতে ধারকত্ব সেন্টিমিটার এককেও প্রকাশ করতে পারি। যেমন কোনো গোলকের ধারকত্ব 10 সেন্টিমিটার বলতে বুঝি ওর ধারকত্ব হলো 10 ইএসইউ ধারকত্ব। চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গণনায়। আহিত পরিবাহীর স্থিতিশক্তি আমরা গণনা করব পোটেনশিয়াল এনার্জি অফ চার্জড কন্ডাক্টর। দেখো কিভাবে করছি। ধরো আমি একটা কোনো পরিবাহীকে কিউ পরিমাণ আধান দিলাম, তো পরিবাহীটার বিভব ভি পরিমাণ বৃদ্ধি পেল। তো প্রথমেই তো পুরো আধানটা আমি দিয়ে দিইনি, আধান একটু একটু করে দেওয়া হয়েছে, ওর বিভব একটু একটু করে বৃদ্ধি পেয়ে লাস্ট পর্যন্ত ভি হয়েছে। প্রথমে যখন আধান আমি দিইনি তখন ওর বিভব ছিল 0। যখন আমরা পুরো আধান সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি তখন ওর বিভব হলো কত? ভি। তাহলে গড় বিভব কত? 0 + ভি ডিভাইড বাই 2 অ্যান্ড দেন ভি বাই 2। কতটা পরিমাণ কার্য করতে হলো এর জন্য? গড় বিভব ইন্টু আধান, ভি বাই 2 ইন্টু কিউ অ্যান্ড দেন হাফ ইন্টু ভি ইন্টু কিউ। দেখো আমরা জানি কিউ সমান সি ইন্টু ভি। কিউ প্রপোর্শনাল টু ভি ছিল, অর্থাৎ কিউ সমান সিভি। তাহলে যদি আমরা কিউ এর জায়গায় সিভি বসিয়ে দিই আমরা পেলাম হাফ অফ সিভি স্কোয়ার। আবার দেখো আমরা যদি কিউটাকে চেঞ্জ না করে যদি ভিটাকে চেঞ্জ করতাম তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারতাম কিউ বাই সি, তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। তাহলে আমাদের মোট যেটা কার্য করতে হলো সেটা আমি যদি ভি কিউ আকারে লিখি হাফ অফ ভি কিউ, অথবা হাফ অফ সিভি স্কোয়ার, অথবা হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। আমি যতটা এখানে কার্য করলাম
পরিবাহীতে আধান দেওয়ার জন্য যে পরিমাণ কার্য করা হলো সেটাই পরিবাহীর স্থিতিশক্তি হিসাবে জমা হবে। আমরা কোনো কোনো জায়গায় হাফ অফ কিউ স্কোয়ার বাই সি ফর্মুলাটা ইউজ করব, কোনো জায়গায় হাফ অফ সি ভি স্কোয়ার ইউজ করব। নেক্সট আসছি দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। দুটো পরিবাহী নিয়েছি এ আর বি, এর ধারকত্ব C1, বি এর ধারকত্ব C2। দুজনকে একটা পরিবাহী তার দিয়ে যোগ করে কিউ পরিমাণ আধান আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে যেহেতু দুজনের ধারকত্ব আলাদা তাই দুজনে কিন্তু সম পরিমাণ আধান নেবে না, দুজনের আধান বন্টনের পরিমাণ কিন্তু আলাদা হবে। আমি ধরলাম এ পরিবাহীর মধ্যে Q1 আধান গেল আর বি পরিবাহীর মধ্যে Q2 আধান গেল। যেহেতু দুজনকে একটা পরিবাহী তার দিয়ে যোগ করা আছে, দুজনের মধ্যে আধানের মান আলাদা হলেও দুজনের বিভব কিন্তু সমান হবে, কারণ দুটো তড়িতাহিত বস্তু পরস্পর সংযুক্ত করা থাকলে কখনোই ভিন্ন বিভব প্রভেদযুক্ত হতে পারে না, দুজনের বিভবকে সমান হতে হবে। তো যাই হোক, দুজনেরই বিভব কিন্তু ভি হবে, কিন্তু আধানের মান আলাদা হবে। এর মধ্যে আধান Q1, বি এর মধ্যে আধান হলো আমি ধরলাম Q2। তাহলে কিউ আধানটাই Q1 এবং Q2 দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি Q1 প্লাস Q2। তাহলে আমরা লিখতে পারি এ পদার্থের ক্ষেত্রে ভি সমান Q1 বাই সি, কারণ Q1 সমান ভি ইন্টু C1, আর বি পদার্থের ক্ষেত্রে ভি সমানই Q2 ডিভাইড বাই C2, যেহেতু দুজনের বিভব সমান। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি Q1 প্লাস Q2 ডিভাইড বাই C1 প্লাস C2। Q1 প্লাস Q2 মানে কি মোট আধান Q, তাহলে ভি ইকুয়াল টু Q ডিভাইড বাই C1 প্লাস C2। তাহলে আমরা বলতে পারি Q1 সমান কত, C1 ইন্টু ভি, ভি এর মানটা বসিয়ে দাও, ভি সমান ছিল Q ডিভাইড বাই C1 প্লাস C2, তাহলে C1 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। তাহলে একই রকমভাবে Q2 সমান হবে C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। তাহলে দুটোকে যদি আমরা ডিভাইড করি, Q1 বাই Q2 সমান C1 বাই C2, অর্থাৎ আধান বন্টনটা তাদের ধারকত্বের সমানুপাতিক। যার ধারকত্ব বেশি তার মধ্যে বেশি আধান থাকবে, যার ধারকত্ব কম তার মধ্যে কম আধান থাকবে। সিজিএস পদ্ধতিতে আমরা জানি, মানে যদি আমরা গোলকের ব্যাসার্ধ নিই সেন্টিমিটার এককে, তাহলে C1 সমান কত R1 আর C2 সমান কত R2। তাহলে আমরা বলতে পারি Q1 সমান C1 আর C2কে R1 এবং R2 দিয়ে রিপ্লেস করব, R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু কিউ। Q2 সমান R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু কিউ। তাহলে Q1 বাই Q2 সমান R1 ডিভাইড বাই R2। তাহলে আমরা বলতে পারি আধান বন্টনটা তার ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ যে গোলকের ব্যাসার্ধ বড় তার মধ্যে বেশি আধান থাকবে, যার ব্যাসার্ধ কম তার মধ্যে কম আধান থাকবে। যদি আমরা তলমাত্রিক ঘনত্বের ক্যালকুলেশনে যাই, তলমাত্রিক ঘনত্ব মানে হলো প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। ধরো প্রথম পরিবাহীটার ব্যাসার্ধ ছিল R1 এবং তার মধ্যে আধান ছিল Q1, তাহলে তলমাত্রিক ঘনত্ব σ1 সমান Q1 ডিভাইড বাই 4 পাই R1 স্কোয়ার। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে σ2 সমান Q2 ডিভাইড বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে σ1 বাই σ2 সমান Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। Q1 বাই Q2 সমান সিজিএস পদ্ধতিতে আমরা জানি R1 বাই R2, যদি আমরা বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাবো R2 ডিভাইড বাই R1, অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। চলে আসছি বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর ক্ষেত্রে। ধরো এ একটা পরিবাহী যার মধ্যে Q1 আধান আছে, তার ধারকত্ব C1 এবং বিভব আছে V1, আর বি একটা পরিবাহী যার মধ্যে Q2 আধান আছে, ধারকত্ব C2 এবং ওর বিভব হয়েছে কত V2।
তাহলে আমরা বলতে পারি Q1 সমান C1 V1 এবং Q2 সমান C2 V2। এবার এই দুটো পরিবাহীকে আমরা কোনো তার দিয়ে যোগ করে দিলাম। যেহেতু দুজনের বিভব আলাদা, বিভবের যেহেতু প্রভেদ আছে, আমি ধরলাম এর বিভব হচ্ছে V1 আর বির বিভব হচ্ছে V2। এর বিভবের মান বি এর থেকে বেশি, তাহলে এ থেকে বি এর দিকে আধান প্রবাহিত হবে। ততক্ষণ পর্যন্তই প্রবাহিত হবে যতক্ষণ না দুজনের বিভব সমান হয়। আমি ধরলাম দুজনের বিভব হলো কত, ভি। সংযোগের আগে মোট আধান ছিল C1 V1 প্লাস C2 V2। সংযোগ করে দেওয়ার পর যেহেতু দুজনেরই বিভব হয়ে গেছে ভি, তাহলে এর মধ্যে আধান কত হবে, C1 ইন্টু ভি, আর এর মধ্যে আধান কত হবে, C2 ইন্টু ভি। তাহলে মোট আধান হবে C1 ভি প্লাস C2 ভি। এটা আগের আধানের সঙ্গে সমান হবে, কারণ আধানটা একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছে, কিন্তু মোট পরিমাণ তো একই আছে। তাহলে আমরা বলতে পারি C1 ভি প্লাস C2 ভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2, অ্যান্ড দেন ভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এ পরিবাহী থেকে কিছু আধান বি পরিবাহীতে চলে গেছে, তাহলে আগে যে আধান ছিল এখন সেই আধানটা নেই। তাহলে এখন কত আধান হয়েছে, আমি ধরে নিলাম এখন বর্তমানে আধান হয়েছে ছোটো হাতের Q1। তাহলে ছোটো হাতের Q1 সমান এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার ধারকত্ব C1ই আছে আর বিভব হচ্ছে ভি, তাহলে C1 ইন্টু ভি। ভি এর মানটা বসিয়ে দিলে এখানে আমরা পাচ্ছি C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। একই রকমভাবে দ্বিতীয় বস্তুতে আধানের পরিমাণ যদি Q2 হয়, Q2 সমান C2 ভি, অ্যান্ড দেন C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। আমরা এখানে দেখাবো এ যতটা পরিমাণ আধান বর্জন করেছে, বি ঠিক সেম পরিমাণ আধান কিন্তু গ্রহণ করেছে। তাহলে এ বস্তু কতটা আধান বর্জন করলো, Q1 ড্যাশ লিখলাম ইকুয়াল টু C1 V1 মাইনাস C1 ভি। C1 V1 ওর প্রথমে ছিল, পরে হয়েছে C1 ভি। ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। একই রকমভাবে Q2 কতটা পরিমাণ আধান গ্রহণ করলো, ওর শেষে হলো C2 ভি আর প্রথমে ছিল C2 V2। যেহেতু দ্বিতীয় মানটা এর ক্ষেত্রে বড়, তাই দ্বিতীয় মান থেকে প্রথম মানটা বিয়োগ করব। তাহলে আমরা ভি এর মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। খেয়াল করে দেখো, এ গোলকটা যতটা আধান বর্জন করেছে, বি গোলক কিন্তু ঠিক ততটাই আধান গ্রহণ করেছে। অর্থাৎ এ গোলকের বর্জিত আধান এবং বি গোলকের গৃহীত আধানের মান পরস্পর সমান। নেক্সট আমরা আসব আধান বন্টনের জন্য শক্তিক্ষয়। আমরা দেখলাম দুটো ভিন্ন বিভবগ্রস্ত বস্তুকে কোনো পরিবাহীতে যোগ করলে একটা পরিবাহী থেকে অন্য পরিবাহীতে আধান প্রবাহিত হয়। তো এর জন্য কতটা পরিমাণ শক্তিক্ষয় হয় তার আমরা ক্যালকুলেশন করব। যদি ওদের দুজনের কমন পোটেনশিয়াল ভি হয়, আমরা একটু আগেই দেখেছি ভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। তাহলে সংযোগের আগে পরিবাহী দুটোর মোট শক্তি কত ছিল, প্রথম পরিবাহীর ধারকত্ব ছিল C1 আর বিভব ছিল V1। আমরা একটু আগেই প্রমাণ করেছি কোনো পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি হাফ অফ CV স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হবে হাফ C1 V1 স্কোয়ার প্লাস দ্বিতীয়টার জন্য হবে হাফ C2 V2 স্কোয়ার। সংযোগ করে দেওয়ার পর আমরা দেখলাম দুজনের ধারকত্ব তো একই আছে, কিন্তু বিভব চেঞ্জ হয়ে গেছে, দুজনেরই বিভব হয়েছে ভি। সেক্ষেত্রে এখন বর্তমানে হয়েছে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। যদি আমরা ভি এর মানটা বসিয়ে দিই C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2, তাহলে মানটা হবে হাফ C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 আর উপরের টার্মটার হোল স্কোয়ার। তাহলে শক্তিক্ষয় কতটা হবে, প্রথমে শক্তি ছিল হাফ অফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কোয়ার, তার থেকে আমরা অন্তিম শক্তিকে বাদ দিলাম। যদি শক্তি ক্ষয় না হয়
তাহলে এই দুজনের ডিফারেন্স 0 বেরিয়ে যাবে। যাই হোক, আমরা দেখছি ক্যালকুলেশন করে কত হয়। এখানে আমরা জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে C1 প্লাস C2 আছে, তাহলে আমরা এখানে টার্মটা পাবো হাফ C1 প্লাস C2 C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হাফ অফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। আমি আগেই বলেছি ধারকত্ব সবসময় ধনাত্মক রাশি, আর যেহেতু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার আছে, তাই এটাও অবশ্যই একটা ধনাত্মক রাশি হবে। তার মানে প্রাথমিক শক্তির থেকে অন্তিম শক্তির বিয়োগফল একটা ধনাত্মক রাশি, তার মানে শক্তিক্ষয় হবে। প্রথমে যা শক্তি ছিল, চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পর শক্তির পরিমাণ কমে যাবে। তাই শক্তিটা যাবে কোথায়? যখন আধান বন্টন হয় তখন তাপ শক্তি হিসাবে, শব্দ শক্তি হিসাবে, বা দেখবে একটা আলো ছিটকে এলো অর্থাৎ আলোক শক্তি হিসাবে রূপান্তরিত হয়।